ওকে, তো আজকে এটা কমপ্লিট হবে আর কি, হ্যাঁ। তাহলে তোমাদের বইয়ের পেজ কত এখন? 86 শেষ নাকি? 87 থেকে শুরু হচ্ছে, তাই না? এগুলো পড়িয়েছিলাম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। দেখো, আমি বললাম, ব্যাস, উৎকৃষ্ট রেখেছ আব্দুর রহমান। এই কথাটার মধ্যে লেখকের সন্তুষ্টি প্রকাশ পায়, অথবা আমরা বলতে পারি লেখক তৃপ্তির সাথে খেয়েছেন বলে কথাটা বলেন। তাহলে এখানে লেখকের তৃপ্তি বাকি সন্তুষ্টি প্রকাশ পাচ্ছে। আব্দুর রহমান অন্তর্ধান, অন্তর্ধান মানে এখান থেকে প্রস্থান করলো, ফিরে এলো একতলা ফলদা নিয়ে। মাই গুডনেস, বাটি না, ডিরেক্ট কি থালা নিয়ে হাজির। হ্যাঁ, কই বই কই? আমি সবিনয় জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না। তাহলে লেখককে ফলদা খেলেন না, খেলেন না? খেলেন না, না খাওয়ার কারণ কি? মিষ্টি পছন্দ করেন না। আচ্ছা শোনো, তাহলে প্রথমে তিনি কি দেখলেন? 1 কেজি দুম্বার মাংস, সাথে 8টি শামী কাবাব, বড় সাইজের। দেন কোফতা পোলাও, এক ঝুড়ি একেবারে। যাই হোক, এখান থেকে যা পেলো তো তিনি খেলো। পরে কি আনলো? ফালুদা। ফালুদা খেতে চাননি তিনি, কোন রকমে এখান থেকে বাঁচলেন। ভাবলো যে এখানেই শেষ কাহিনী, কিন্তু না। আব্দুর রহমান আবার চলে গেল পুনরায় অন্তর্ধান। ফিরে এলো একটা ডাবর নিয়ে, এতক্ষণ থালা নিয়ে কাজ করতেছিল, এখন বাটিতে আসলো অবশেষে। অধপতন হয়েছে আর কি তার, বুঝছো? পেঁজা, পেঁজা মানে হচ্ছে গুঁড়ো, বরফের গুঁড়োই ভর্তি। ডাবর মানে হলো বাটি। আচ্ছা, দেখতে পারে একটা বাটি নিয়ে আসছে, বাটির মধ্যে কি আছে? বরফ গুঁড়ো। লেখক চিন্তা করে, এটা আবার কি জিনিস? মানুষ কি বরফ খায় নাকি? বরফের গুঁড়ো খায় নাকি? এটা তো কোনোদিন কাউকে খেতে দেখিনি। আমি বোকা বনে জিজ্ঞেস করলুম, মানে বোকা হয়ে জিজ্ঞেস করলুম, এ আর কি, মানে এটা আবার কি? মানুষ কি বরফ খায় নাকি? তখন আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো, বরফের নিচে কি আছে বলো? আঙ্গুর আছে। মুখে বলল, কোন জায়গার? বাগেবালার বরফে আঙ্গুর। বাগেবেলা একটা জায়গার নাম, আফগানিস্তানের। খুবই মিষ্টি হয় আঙ্গুরগুলো। তামাম আফগানিস্তানে মশহুর। তামাম মানে হলো সমগ্র, আর মশহুর মানে বিখ্যাত। মিষ্টির কারণে নাকি ঠান্ডার কারণে? বল। ঠান্ডা কি হয় নাকি? তাহলে ওর তখন তো ফ্রিজ ছিল না, কোথায় রাখলো? বরফের মধ্যে রাখলো, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু মিষ্টির কারণেই এটা বিখ্যাত। বলেই একখানা সসারে, সসার মানে কি প্লেট, সসার মানে কি প্লেট, কিছু বরফ আর গোটা কয়েকটি আঙ্গুর নিয়ে বসলো। আমাকে আঙ্গুর দিল, আমি আঙ্গুর খাচ্ছি। আর সে ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে ওই প্লেটের মধ্যে রাখলো। হাতে নিয়ে সে বরফের টুকরোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষছে, মানে আস্তে 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 ঘষছে। মেয়েরা যেরকম কাগজি লেবু, ডাক দাও, আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষে, সেভাবে করে ঘষছে। ওয়াই? কি জন্য? ঠান্ডা হওয়ার জন্য। কারণ খেয়াল করে দেখ, একটা বাটি, বাটির উপর কি দিল? বরফ দিল। তাহলে বরফের ইমিডিয়েট নিচে যেগুলো আছে ওগুলো ঠান্ডা হয়েছে, বাট একদম নিচের দিকে যেগুলো, অত ঠান্ডা হয়নি, তাই না? যদি ফ্রিজে রাখতো তাহলে সবগুলো একসাথে ঠান্ডা হতো, ও তো ফ্রিজ ছিল না। তাই উপরের গুলো তো লেখক খাচ্ছেন, নিচের গুলো সে নিল, নিয়ে বরফের মধ্যে আস্তে 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 করে কি করছে? ঘষছে। বুঝতে পেরেছো টোটাল বিষয়টা? ওকে, তারপরে কি হলো দেখো। তখন বুঝলাম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম। হিম মানে কি? ঠান্ডা হয়নি বলে এই মোলায়েম কায়দা। এবার তুমি বলো তো, এই যে তাকে এত যত্ন করে কি আঙুর খাওয়াচ্ছে, এর মধ্যে আব্দুর রহমানের কোন দিকটা আছে? দায়িত্বশীলতা নাকি আন্তরিকতা? রাইট, দায়িত্বশীলতা হলে দিয়েছে, খেলে খা, না খেলে নাই, তাই না বিষয়টা? বাট এটা আন্তরিকতা। তোমার মা হলে এমনই করতো। তুমি গরমের মধ্যে আছো, তখন গরম বেশি, তোমার আঙুরটা যেন একটু ঠান্ডা হয়। কিভাবে হলে তুমি আর একটু ভালোভাবে খেতে পারবে, তৃপ্তির সাথে খেতে পারবে, সেটা যেমন তোমার মা বাবা বা খুব আপন জনেরা
দেখভাল করবে ঠিক তেমনই যেন সে আপনজন কি লেখকের, বুঝলে কিনা, তেমন ভাবেই সে দেখছে। কাজের মানুষ এতটা আন্তরিকতা দেখাতে চায় না সচরাচর, কিন্তু সে আসলে লেখককে অনেক আন্তরিক ভাবে দেখতো। তারপরে দেখো এদিকে লেখক বলছে তালু আর জিভ। জিভ তো বুঝলে, তালু হচ্ছে কি জিভের উপরে যে খাঁচকাটা অংশটা আছে ওটাকে আমরা কি বলি, তালু। মানে মুখের ভিতর দিতেই তার মাথার এই অংশটা কি করছে, ঠান্ডায় ঝিনঝিন করছে, এত ঠান্ডা হয়ে গেল। তালু আর জিভের মাঝখানে একটা আঙুরে চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মরন্ধ্র মানে হচ্ছে মাথার উপরের অংশটা, ঝিনঝিন করে উঠছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জংলি, এখানে জংলি মানে হচ্ছে আমরা বলি না আনস্মার্ট, খ্যাত ইত্যাদি। তাই খাইবার পাসের হিম্মত নিয়ে কয়টা খেলো, 8টির মতো খেলো আঙ্গুর, গোটা আষ্টেক মানে কয়টা, 8টার মতো খেলো। খাইবার পাসের কথা বলেছিলাম তোমাদেরকে, কোন জায়গায় ছিল, পাকিস্তানের ওইখান থেকে আফগানিস্তান যাওয়ার সময় যে রাস্তাটা, হিল ট্র্যাক, ইয়া, ওটাকে আমরা কি বলছি, খাইবার পাস বলছি। খুবই ভয়ানক জায়গা। ওই জায়গায় যেই যায় সে জানে বিপদ প্রতি পদে পদে ওত পেতে থাকে, মৃত্যু যে কোনো সময় হতেই পারে। তাই খাইবার পাসের রাস্তা দিয়ে যারাই যায়, এক কথায় বলতে পারি তারা অসম্ভব কি হয়, সাহসী হয়। হিম্মত মানে কি, সাহস। তাই খাইবার পাস ক্রস করার জন্য যেমন হিম্মত লাগে, এত ঠান্ডা আঙ্গুর খাওয়ার জন্য ঠান্ডা কি লাগে, মানে হিম্মত লাগে। আমি অনেক সাহস নিয়ে কয়টা খেলাম, 8টার মতো খেলাম, এমনটাই বলছে। যাই হোক, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না, ক্ষান্ত দিয়ে বললাম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি নিজে ভালো করে খাও। এখন কি তৃপ্তির সাথে বলেছে নাকি বিরক্তির সাথে? এবার আর শান্তি লাগে না লেখকের, এবার কি চলে আসছে, বিরক্তি। কিন্তু আব্দুর রহমান, বাপ রে বাপ, ওরে কি এত তাড়াতাড়ি, কার গোয়াল কেঁদেই ধুয়ো, এটা একটা প্রবাদ। এটা কি কারণে বলা হলো, দেখো আমি বলি। গোয়ালঘর যাদের থাকে, গোয়ালঘরে কি থাকে, গরু ছাগল মহিষ ইত্যাদি, হাঁস মুরগি ইত্যাদি থাকতে পারে। বেসিক্যালি গোয়ালঘরে গরুই থাকে, ছাগলও রাখতে পারে মানুষ। স্যাঁতসেঁতে হয় জায়গাটা, জায়গাটা কেমন হয় অ্যাকচুয়ালি, স্যাঁতসেঁতে হয়, বুঝলে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কি গোয়ালঘরে কি দিতে হয়, আগুন জ্বালিয়ে কিছুর কি লাগে, ধোঁয়া দিতে হয়। কি কারণে জানেন? মশা মাছি যাতে চলে যায়, বুঝলে কিনা। তো তোমার গোয়ালঘর দায়িত্ব কার, তোমার। আর এটা দিতে কষ্ট আছে, কারণ ধোয়ার কারণে তোমারও চোখে জল চলে আসবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কাশি আসবে, তাই না? তো সচরাচর যার কাজ সেই করবে, অন্য কেউ করবে না। তোমার কাজ মানে হচ্ছে তোমার পরিবারের কেউ করতে পারে, কিন্তু পেট লেখকের, খিদেও লেখকের, টেনশন লেখকের নাই, কিন্তু টেনশনে মরে যাচ্ছে আব্দুর রহমান। ওকে, তাই লেখক কথা বলছে যে ওই যে বলে না বাংলায়, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির কি ঘুম নেই, অনেকটা কাছাকাছি প্রবাদ এটা। তাহলে একটু লেখো উপরে, কারণটা লিখো, এটা কেন বলেছেন, অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে। লিখো, লেখকের খিদে না থাকা সত্ত্বেও, লেখকের খিদে, খিদে বানানটা এরকম। তুমি কলম টলম আনোনি আজকে, এনেছো? একটা কলম দাও তো ওকে, যাওয়ার সময় দিয়ে দিও আবার ওকে। লেখকের খিদে না থাকা সত্ত্বেও, ওকে নোট করো, এটা লিখো, এটা ছোট্ট করে লিখো, এটা একটা কি প্রবাদ। হ্যাঁ, তো যাই হোক, তোকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কার গোয়াল, কার গোয়াল কে দেয় ধুয়ো, কথাটি বুঝিয়ে লিখো। তাহলে তুমি কি লিখলে, লেখকের খিদে না থাকা সত্ত্বেও আব্দুর রহমান একের পর এক খাবার পরিবেশন করছে বলে, আব্দুর রহমান একের পর এক খাবার পরিবেশন, পরিবেশন বানালে লাস্টে দন্তন্য, পরিবেশন। আব্দুর রহমান, আব্দুর বানানে ব আর দ আলাদা লিখবেন, ব আর দ আলাদা লিখবেন, যুক্ত বর্ণে লিখবেন না। আব্দুর রহমান একের পর এক খাবার পরিবেশন করছে বলে লেখক উক্তিটি করেন। বলো কি বললাম, লেখকের খিদে না থাকা সত্ত্বেও আব্দুর রহমান একের পর এক খাবার পরিবেশন করছে বলে, একের পর এক খাবার পরিবেশন করছে বলে লেখক উক্তিটি
কি করেন। সেকেন্ড প্যারাতে এসে আমরা কি বলবো, লিখার দরকার নেই, একটু শোনো, ঘটনাটা তুমি জানো। লেখক কোথায় গেছেন? এস, কোন জায়গায় আছেন? হ্যাঁ, সেখানে তিনি কার সাথে দেখা পান? রাস্তায় হয়েছে নাকি এটা বাড়িতে? তাহলে এই ঘটনাটাকে তো আমরা এভাবে সাজাতে পারি যে লেখক আফগানিস্তানের খাজামুল্লা গ্রামে যেখানে বাসা নিয়েছেন, সেখানে আব্দুর রহমান নামে একজন কি কাজে লোক ছিল। আব্দুর রহমান লেখকের জন্য খাবার দাবার রান্না করত, বা আব্দুর রহমান লেখকের জন্য রান্নার ব্যবস্থা করেছিল প্রথম দিন। হ্যাঁ, লেখক দেখলেন আব্দুর রহমান তাকে খাবার টেবিলে 1 কেজির মতো দুম্বার মাংস পরিবেশন করলো, সাথে কোফতা পোলাও, এক ঝুড়ি কোফতা পোলাও, সাথে কি আছে, 8টির মতো বড় সাইজের কি স্বামী কাবাব। এতেই শেষ নয়, এরপরে সে ফালুদা দিয়ে হাজির হলো। এরপরে কি আনলো? আঙ্গুর আনলো। এরপর সে চা নিয়ে হাজির হলো, একের পর এক খাবার আনতে লাগলো। আর তখন লেখক বিরক্ত হয়ে উক্তিটি করেন, কারণ লেখকের পেটে কি ছিল না, খিদে ছিল না। এই কনসেপ্টটা তুমি লিখতে পারবো। আব্দুর রহমান এবার তাহলে সবার প্রথমে নিয়ে এসছে কি, ওই যে ভাতটাতে গেলো, ভাত আনার পর কি আনলো? ফালুদা। ফালুদা আনার পরে কি আনলো? বলো। আঙ্গুর। আঙ্গুর আনার পরে কি আনলো? রাইট। এবার আব্দুর রহমান নিয়ে আসলো কি, চায়ের সাজ সরঞ্জাম। লেখক দেখলেন এগুলো হচ্ছে গ্রিন টি, আমরা গ্রিন টি বলি না, কাবুলি কি সবুজ চা। পেয়ালা মানে হচ্ছে পাত্র, এখানে ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। তাহলে তোমাকে যদি বলি কাবুলি চা কোন রঙের, সবুজ নাকি লাল নাকি হলুদ নাকি ফিকে হলুদ নাকি সবুজ? ভেরি গুড, অ্যান্সার হচ্ছে কি ফিকে হলুদ। সবুজ কেন নয়? স্যার এটার নাম গ্রিন টি, কিন্তু আসলে পাত্রে ঢাললে এটা গ্রিন থাকে না, এটা পাত্রে ঢাললে রংটা কেমন হচ্ছে, হলুদ। মানে ফিকে মানে হচ্ছে হালকা, ফিকে মানে কি হালকা, বুঝতে পেরেছিস? তাহলে আমরা বলবো এটা রং কেমন। আচ্ছা, চায়ের, এই চায়ের বৈশিষ্ট্য কি? এটা জাস্ট লিকারটা খায় ওরা, কোনো দুধ ব্যবহার করে না এখানে। এবং প্রথম পেয়ালায়, প্রথম কাপে চিনি দেওয়া হয়, দ্বিতীয় কাপে দেওয়া হয় না। দ্বিতীয় কথাটা এই কারণে বলেছে, ওরা 1 কাপ চা কখনোই খায় না। এটা ওদের কাছে মানে মানে কেমন, যেমন ধর আমরা পানি খাচ্ছি, 1 ঢোক পানি যেমন আমরা খাই না, মানে এক ঢোক পানি কি খাই না কে, ধুর এটা কি, খাচ্ছি তো খাচ্ছি, 2-3 গ্লাস না খেলে ভালো লাগে না। ওদের এরকম যে কয়েক গ্লাস খাইতে হবে, মানে কয়েক কাপ খেতে হবে। এটা ওইরকম 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ করে ওরা কম বেশি কত কাপ খায়? মিনিমাম, মিনিমাম কত কাপ খায়? 6 কাপ খায়। অবশ্য পেয়ালার সাইজ খুব ছোট, আমাদের দেশে ছোট ছোট কিছু কফির কাপ পাওয়া যায়, বড়গুলো আবার না, দেখে দেখো নেসক্যাফের বড় যেগুলো মগ, ওগুলো না, ওই যে প্লাস্টিকের কতগুলো যেগুলো আছে, ওই সাইজের গুলোতে ওরা চা খায়। যা হোক, লেখকও খেলেন 2-3 কাপ হয়তো। এবার সে আবার কতক্ষণের জন্য বের হয়ে গেল, চাওয়ার পরে কত মিনিটের জন্য বেরিয়ে গেল। লেখকের মানে শক্তি নাই, পারলে হামাগুড়ি দিয়ে হলো গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, যে জায়গায় বসছে এখান থেকে উঠে আর শক্তি নেই। ঠিক আছে কিনা? তিনি বুঝলেন যে আমাকে এখান থেকে, লেখক বলছেন আমাকে এখান থেকে বিছানা পর্যন্ত হয়তো আব্দুর রহমানকে নিতে হবে। আব্দুর রহমান তুলো এবার দেখি, ও কোন রকমে তুলে লেখককে বিছানায় শোয়াই দেবে। লেখক পারতেছে না যে ওটা দরজাটা বন্ধ করে দিতে, বলে এবার দেখবে একটু উট টেনে টেনে নিয়ে আসতেছে রোস্ট করে। হ্যাঁ, কারণ 10 মিনিট বাজাইছে যেহেতু, নির্ঘাত রান্না আর একটা করতেছে, ওরা তো বলছে রান্নাঘর আরো আছে। ভাবলেন এই বেলা, মানে এই মুহূর্তে দরজা বন্ধ করে দেয়, না হলে হয়তো আর কিছু নিয়ে আসবে। আস্ত উঠে রোস্টটা হয়তো দিতে ভুলে গেছে। ঠিক ঠিক, আব্দুর রহমান পুনরায় হাজির। মারে মা, মানুষ থলে, এক থলে নিয়ে আসছে। মানুষ বাদাম আখরোট কটুক খায়, অল্প করে খায়, বেশি খেলে তো মানুষের গ্যাসের সমস্যা হতে পারে। ডিরেক্ট থলে নিয়ে আসছে, এক থলে ভর্তি কি বাদাম আর আখরোট। অন্য হাতে কি নিয়ে আসছে? হাতুড়ি। এবার লেখককে বলছেন খাওয়ানি বলো, না খাইলে তো বুঝতেছো কি হবে। তা হাতুড়ি এনেছে আখরোটের খোসা ছাড়ানোর জন্য। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আর আখরোটের খোসা ছাড়াতে লাগলো। ওখানে উপরে শক্ত খোসা আছে, যেগুলো সচরাচর আমাদের এখানে উপায় পাওয়া যায় না। আমরা খোসা টোসা কি উন্মুক্ত অবস্থায় পেয়ে থাকি, বাট ওখানে ওই অবস্থায় ছিল, তাই সে ভেঙে ভেঙে দিচ্ছে। 1 মুঠো, ও আরে 1 মুঠো বলে, 2-3টাও না। আর এটার 1 মুঠো মানে তো বুঝছোস, এর যে আঙ্গুল, মানে ওগুলো মোটামুটি 1 বস্তার কাছাকাছি হবে। লেখকের সারা জীবন চলে যাবে ওগুলো খাইতে।
এক মুঠো আমার কাছে এসে নিয়ে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না বুঝি হুজুরের পছন্দ হয়নি? এটা হচ্ছে ওর একটা বিনয়, বিনয় প্রকাশ করে বলছে। লেখক বলছে, আরে কি বলো, পছন্দ হবে না কেন, খুব ভালো রেঁধেছ। তাহলে ভালো করে খাননি কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সাথে আমার তনুটা মিলিয়ে দেখোনি? এই বপু মানে হলো কি বিশাল দেহ, আর তনু মানে হচ্ছে ক্ষীণ দেহ বা ছোট দেহ। মানে তোমার বিশাল শরীরের সাথে আমার ছোট্ট শরীরটি মিলিয়ে দেখো, তাহলেই আন্দাজ করতে পারবে আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব। মানে তুমি যা খাও তার অর্ধেকের অর্ধেক হয়তো আমি খেতে পারবো, কারণ তোমার সাইজ আর আমার সাইজ এক না। আব্দুর রহমান তর্কাতর্কি না করে সে এক কোণে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো, আরো এক মুঠ দিবে লেখককে। তারপর কি বললো দেখো, সে বলছে, স্যার আপনি কেন খেতে পারেননি জানেন? তাকে বলছে, কেন? বলে, কাবুলের আবহাওয়ার জন্য দায়ী। বলে, কিরকম? বলে, কাবুলের আবহাওয়ার জন্য আপনি খাইতে পারেন নাই। কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, মানে এই চ্যাপ্টারের কি ছিল, কাবুলের আবহাওয়া কেমন ছিল মনে বলতো? চরম ভাবাপন্ন। কেমন ছিল? চরম ভাবাপন্ন ছিল। মানে গরমের সময় গরম বেশি, ঠান্ডার সময় কি ঠান্ডা বেশি। পানি আমরা খাই কেন? বেসিক্যালি আমাদের পানির খাওয়ার তো অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কি জানো? আমাদের খাবার যাতে হজম হয় ঠিকভাবে, বুঝলে কিনা, ডাইজেশনের একটা ইস্যু আছে। কিন্তু কাবুলের লেখক বলছেন, পানি তো যেন পানি নয়, সেজন্য কি গলানো পাথর। মানে পাথর যদি কেউ খায়, পাথর কখনো হজম হবে না। পানি খাওয়ার পরও খাবার কি হচ্ছে না, হজম হচ্ছে না, বুঝলে কিনা। তাহলে বলছে পানি তো যেন পানি নয়, সেটা কি যেন গলানো পাথর, খাবার খাচ্ছ হজম হচ্ছে না, এমনই অবস্থা। পেটে গিয়ে এক কোণে যদি বসলো, তবে ভরসা হয় না যে আর কোনোদিন বের হবে। কাবুলের হাওয়া তো আর হাওয়া নয়, বাতাস যেন বাতাস নয়, এত গরম, যেন মনে হচ্ছে আতশবাজির হলকা। হলকা মানে আগুন, হলকা মানে কি আগুন। মনে হচ্ছে আতশবাজির আগুন এটা। আতশবাজি দেখেছো? ওই যে অনেক সময় বাজি ফোটানো হয়, আকাশ উঠে ঠুস করে ফোটে, ওটা হচ্ছে কি আতশবাজি। তো বাজির ওই যে ঠুস করে ফুটলো না, ওগুলো যে তোমার গায়ে টায়ে পড়ে, সাথে সাথে ফোস্কা পড়ে যাবে কেন? অসম্ভব গরম। তো এই বাতাসও এত গরম যেন তোমার গায়ে লাগলে কি হচ্ছে, ফোস্কা পড়ছে। তাহলে ঘুরে ফিরে আবহাওয়া কেমন, খুবই গরম। তাই মানুষের খিদে পাচ্ছে না। তাহলে আব- আহ, আব্দুর রহমানের মতে লেখকের খিদে না পাওয়ার কারণ বা কম খেতে পারার কারণ কি? কাবুলের আবহাওয়া। আর লেখকের মতে তার, মানে তার শরীর অত বড় না, আর তিনি বেশি তাই খেতেও পারছেন না। আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আব্দুর রহমান সেই যুক্তি মানছেন এই কারণে, কারণ লেখকের মতোই আকারের অনেক মানুষ কাবুলে আছে, তারা লেখকের চেয়ে কয়েক গুণ বেশি খায়। তাই সে লেখকের ওই যুক্তি মানতে চাচ্ছেন না। যা হোক, যুক্তি যাই হোক, আমাদের বইতে আপাতত এতটুকুই বলেছে। আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? পানশির কি জানো তো? একটা গ্রামের নাম। সে আবার কোথায়, বলো কোন দিকে অবস্থিত পানশিরটা? আফগানিস্তানের উত্তর দিকে। আমার দেশ, সে কি জায়গা! এই যে দেশ মানে হচ্ছে গ্রাম, কেন বলো তো? কারণ পানশিরটা কোথায় অবস্থিত? আফগানিস্তানে। তাহলে আর দেশ হবে না, কারণ আফগানিস্তান নিজেই একটা দেশ, তার ভিতরে যেটা থাকবে সেটা একটা গ্রাম। এই লাইনটার মধ্যে ওর স্বদেশ প্রেমের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তার চোখে তার দেশ, মানে তার গ্রাম খুবই সুন্দর। বলছে, আপনি সেখানে যান। আপনি সেখানে যাওয়ার পরে একটা আস্ত দুম্বা, দুম্বা গত ক্লাসে দেখিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? ভেড়ার মতো দেখতে একটা প্রাণী না? একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন। দম মানে হচ্ছে কি নিঃশ্বাস। এভাবে করে একটা নিঃশ্বাস নিন, মনে হবে তাজি, তেজি। তাজি মানে কি? তেজি। ঘোড়ার সাথে বাজি রেখে আপনি ছুটতে পারবেন। তার মানে কি জানো? ওখানে বাতাস এত বিশুদ্ধ, এত ন্যাচারাল, আপনি অনেক স্ট্রেংথ পাবেন, অনেক শক্তি পাবেন, যে একটা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আপনি একটা শক্তি অনুভব করবেন, আপনি ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে দৌড়াতে পারবেন। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর দিয়ে যেন উড়ে চলে। মারে বাবা, কেমন কথা! পায়ে হাঁটে না, হাতে হাঁটে নাকি কি? এটা বোঝাচ্ছে ওরা খুবই কর্মঠ এবং খুবই শক্তিশালী, এটা বোঝানোর জন্য। কারণ নেচার কেমন ওখানে, খুবই বিশুদ্ধ। তাহলে পাশে লিখে রাখো, পরিশ্রমী এবং শক্তিশালী বলে, ওখানকার মানুষ খুবই পরিশ্রমী এবং শক্তিশালী, এটা বোঝাচ্ছে। এতে গেল মানুষের কথা আর আবহাওয়ার কথা। এবার শীতকালটা কেমন পানশিরে, সেটা বলছে। শীতকালে খুব বরফ পড়ে পানশিরে। পথ ঘাট মাঠ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, তাই ক্ষেত খামারের কাজ কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বুঝতেছো?
বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকোশে, বারকোশ কি ছিল বলো? এক ধরনের থালা। বাতাস কি, সরি, বারকোশ কি এক ধরনের থালা। ওই থালার কর্নারটা বা সাইডটা একটু উঁচু, কানা উঁচু, বইতে লেখা আছে কানা উঁচু, মানে সাইড উঁচু। তবে এটা কি হতে হবে? লোহার হতে হবে। কারণ বারকোশ যদি কাঠের হয়, ওখানে যদি তুমি আঙার জ্বালাও, আঙার মানে কয়লা জ্বালাও, তাহলে পুড়ে যাবে। বাট যদি কি হয়, লোহার হয়, তাহলে আর পুড়ছে না। তাহলে বলছে লোহার বারকোশে কি জ্বালিয়ে, আঙার মানে কি কয়লা জ্বালিয়ে, তার উপর ছাই চাপা দিয়ে, কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন জানালার ধারে। কেন এই পদ্ধতি বুঝলে? হিটারের ব্যবস্থা, রুম হিটারের ব্যবস্থা, ওই যে ফায়ার প্লেসের মতো। বাইরে দেখবেন জানালা দিয়ে আর বরফ পড়ছে পড়ছে পড়ছে, এরকম একদিন দুই দিন টানা। যেমন ধরো গতকাল থেকে বৃষ্টি শুরু হলো, তাই না? বৃষ্টি পড়ছে পড়ছে, আপনি জানালা দিয়ে দেখছেন। হুম। রাস্তায় কি উঠে গেল? পানি। কাদের সামনে, বাড়ির বাসার সামনে আপনার পানি উঠেছে কার কার? ওকে, তোমরা এই কষ্ট করে এসছো। ওকে, সো থ্যাঙ্কস তোমার। আচ্ছা, বাইরে গিয়ে দেখবেন বরফ পড়ছে 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 পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে। বরফ টানা কতদিন ধরে পড়তে পারে? 7 দিন ধরে। আর আপনি বসেই আছেন আর দেখছেন। চেয়ে চেয়ে মানে হচ্ছে চেয়ে, চেয়ে মানে কি? চেয়ে। তোর মানে হচ্ছে তোড়জোড় করে। তোর মানে কি? তোড়জোড় করে, মানে ভালোভাবে। তোড়জোড় করে মানে কি? ভালোভাবে। এটা তো বুঝলে। কোনটাকে বলছে? বরফকে সংক্ষেপে ভেবে লিখছে বারদ, বারবার করে, বেশি বেশি করে। তাহলে আপনি দেখছেন যে বরফ বারবার করে পড়ছে, তোড়জোড় করে, বেশি বেশি করে, এরকম। তাহা কিরকম বরফ পড়ে? লেখক তার সাথে মজা করছে। কি বলো ভাই, 7 দিন ধরে বেরোতে পারবো না? 7 দিন ধরে জানালার কাছে বসে থাকতে হবে? এ কেমন কথা! আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো অবদস্থ হয়নি। দেখো এখানে কিন্তু তাকিয়ে আছে, তাই না? তাহলে আগের পৃষ্ঠায় বলেছে কি তাকায়নি? তো আমি তো বলেছি এটা কখনো হতে পারে না। একটা মানুষ সারা জীবন, সারাদিন কার্পেটের দিকে তাকিয়ে থাকতে পারে নাকি? হতে পারে না। বাট ম্যাক্সিমাম টাইম ও কি এভাবে থাকে। বাট লেখকের দিকে একজন যে তাকাবে না, তো হতেই পারে না। যেন তো লেখককে চিনবেও না। আচ্ছা, এরকম বেরসিকের পাল্লায় সে আর জীবনে কখনোই অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, যদি পছন্দ না হয়। আব্দুর রহমানের গর্দান, গর্দান মানে কি? গলা। গলা তো রয়েছে, এখানে কেটে ফেলবেন আমাকে, এটা মেরে ফেলবেন আমাকে। লেখক বলছে, হ, তোর মতো মানুষকে মারতে গিয়ে আমার গর্দান যাবে। খেই তুলে বললো। লেখক চুপ করে আছে, বলে এতে বেশি কথা বলে, তার সাথে কথাই বলবো না। লেখক চুপ করে আছে, কিন্তু আব্দুর রহমান আর চুপ নাই। আব্দুর রহমান কথা শেষ করে আবার নতুন ভাবে কি কথা শুরু করলো। কথা শেষ করে নতুন ভাবে কথা শুরু করাকে বলে খেই তোলা। কথার পিঠে কথা বলা। একটা কথা শেষ করে নতুন ভাবে কথা বলাকে আমরা কি বলি? খেই তোলে বললো। স্যার, কত রকমের যে বরফ পড়ে জানেন? কখনো সোজা হয়ে পড়ে বরফগুলো, ওই যে বৃষ্টির ফোঁটা যেভাবে সোজা হয়ে পড়ে, ওভাবে করে। ভারী তো বরফ, ওই অংশে সোজা হয়ে পড়ছে। আবার পড়তে পড়তে কখনো 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 বরফ হালকা হয়ে যায়। তখন কিভাবে পড়ে? ছেঁড়া ছেঁড়া পেঁচা তুলোর মতো। সেটা কিরকম দেখো। পার্টি স্প্রে দেখেছো? পার্টি স্প্রে করে না? তো যখন উপরে স্প্রে করে দেখো না, ওগুলো একটু মানে ঘুরে ঘুরে আস্তে 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 পড়ে, তাই না? ওভাবে ওভাবে পড়তে পারে। আবার কখনো বৃষ্টির ফোঁটার মতো স্ট্রেট পড়ছে, সোজা সোজা হয়ে পড়ছে। কখনো বা ওই যে পেঁজা তুলোর মতো ঘুরে 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 পড়ছে। আবার কখনো কখনো, আচ্ছা, তার ভাগে ভাগে আসমান জমিন। আসমান জমিন মানে কি আকাশ, জমিন মানে কি মাটি, মাঝে মাঝে দেখা যায়। কখনো কখনো একেবারে ঘুরঘুরটি, মানে ঘুটঘুটে ঘন হয়ে যায়, এমন ভাবে বরফ পড়ে যে সামনে কি আছে না দেখাই যায় না। বৃষ্টিও তুমি চিন্তা করে দেখো না কিভাবে পড়ে। বৃষ্টি আর বরফ একই না, বাট আমি বোঝানোর সুবিধার্থে বলছি। কখনো ঝুম বৃষ্টি পড়ে, এত বৃষ্টি পড়ে যে দূরে কি আছে দেখাই যায় না, তাই না? আবার কখনো আস্তে 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 পড়ে। আবার বৃষ্টি পড়ার সময় কখনো বাতাস থাকে। বৃষ্টি কখনো খুব কি হয়, কোন কোন ভাবে পড়ে। এক এক সময় এক এক ভাবে বৃষ্টি পড়ে। তো বরফও ওভাবেই পড়ছে, এটা বলছে। কখনো খুব ঘন হয়ে পড়ে, একদম চাদরের মতো নেমে আসে, চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বরফের সাথে জোর বাতাস বয়ে যায়, তখন শুরু হয় কি প্রচন্ড ঝড়। মনে হয় এই প্রচন্ড ঝড় যখন শুরু হয়, বরফের পাজে, পাজে মানে গুঁড়োতে, বলো পাজে মানে কি? গুঁড়োতে। বরফের ওই যে গুঁড়ো, তোমাকে যে বলছিলাম ফার্স্টে, বরফ গুলো আস্তে 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 করে পড়ছে, বরফের গুলো গুলো পড়ছে। যখন বাতাস যাচ্ছে, তখন বরফের গুলো গুলো কেমন হচ্ছে বোঝাচ্ছে, খেয়াল করে দেখো। মনে হয় যেন সে বাতাস ডাল গলাবার
চরকি গলিয়ে দিয়েছে কোথায়? বরফের ভাঁজের মধ্যে বা গুঁড়োর মধ্যে। মানেটা কি? বুঝিয়ে দিই। চা বানাতে কম বেশি সবাই দেখেছো, বা অনেকেই বানাতে জানো। আমরা দুধ চিনি মিক্স করার পরে চায়ের কাপে একটা চামচ দিয়ে বা কিছু দিয়ে নাড়তে থাকি। ওকে, মেশানো হয়ে গেলে চামচটা তুলে ফেলি। তখন দেখা যায় চায়ের লিকারটা ঘুরছে, না ঘুরছে। তখন মনে হয় যে একটা ওই যে কি সাইক্লোন বা কিছু একটা যেন ঘুরছে, এরকম মনে হয় না? ডাল গলানোর সময় কিন্তু আমরা একই কাজটা করি। যারা ডাল রান্না করে খেয়াল করবেন একটা চরকি ব্যবহার করে। ডাল রান্নার শেষে ওই চরকিটা কি করে ওখানে পারে বলি, আমরা এইভাবে করে কি ঘোরাতে থাকি, খেয়াল করেছো? এর ফলে কি হয়, ডালটা ঘুরতে থাকে এবং ঘুরতে 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 ডালটা আরো ঘন হয়ে ওঠে, কারণ যে ডালগুলো নিচে শক্ত হয়ে বসেছিল ওগুলো উপরে উঠে যায় এবং এগুলো ভেঙে যায়। ঠিক আছে? তো ওভারঅল ডালটা ঘুরতে থাকে। সেটার সাথে বরফের কি সম্পর্ক? বরফ নর্মালি পড়ছে, নর্মালি পড়ছে, আর জোরে বাতাস যাচ্ছে। ফলে ফলে কি হলো, বাতাস লেগে বরফগুলো কি করছে? ঘুরছে। ক্লিয়ার কিনা? দূর থেকে দেখলে মনে হচ্ছে আরে বড় একটা ডাল গলাবার চরকি কেউ ওই বরফের মধ্যে ঘুরিয়ে দিল, তাই বরফগুলো কি ঘুরছে। আব্দুর রহমান তো রাঁধুনি, তাই তার উপমাগুলো রান্না বান্না রিলেটেড হচ্ছে এ টাইপের আর কি, বুঝছে কিনা? সেজন্য সে বলছে তার মানে ঘুরে ফিরে আমরা বুঝলাম বরফ সোজা হয়ে পড়ছে। হুম। কখনো বা ওই যে স্নো এর কথা বললাম আমরা, পার্টি স্প্রের কথা, ওভাবে করে আস্তে 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 ঘুরে 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 পড়ছে। আবার কখনো খুব জোরে এক পাশ হয়ে, যে বৃষ্টির ফোঁটা যেমন এক পাশ হয়ে পড়ে সেভাবে পড়ছে। আবার কখনো দেখছি বরফগুলোকে এভাবে এভাবে করে ঘুরে 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 পড়ছে, তখন সুন্দর লাগে। আপনি এগুলোই দেখবেন। আজকে দেখলেন বরফ এভাবে পড়ছে, 7 দিন ধরে কি দেখবেন? আপনার প্রশ্ন আসে না তো? এটাই দেখবেন, এক এক দিন এক এক রকম বরফ পড়বে, এটাই দেখতে থাকবেন। ওর কথা হচ্ছে এরকম। বরফের গুঁড়ো কখনো দেখবেন ডাইনে ছুটছে, কখনো দেখবেন বাতাসের কারণে বাইনে ছুটছে, এলো পাতারে ছুটছে। কখনো দেখবেন হু হু করে বাতাসের কারণে এক মুখ হয়ে ছুটছে। তাজে ঘোড়াকে, বুঝলে তো, তেজে ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলবে। আবার এমন ভাবে নামবে বরফ যেন কিছুই দেখা যাচ্ছে না, একদম ঘন কুয়াশার মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। শুধু শুনতে পাবেন বাতাসের শব্দ, শো শো শব্দ। তার মাঝে মাঝে আপনি ট্রেন চলার শব্দ শুনতে পাবেন, একটা ট্রেনের কথা। দারুল আমান একটা ট্রেনের নাম। দারুল আমান কি একটা ট্রেনের নাম? ট্রেনের ইঞ্জিনের হুইসেল দেয় না? ওই ইঞ্জিনের হুইসেল, সিটি মানে কি হুইসেল মানে হর্ন, শব্দ শুনতে পাবেন। তবে সেই ঝড়ে আটকা পড়লে আর রক্ষা নেই। আপনি যে বলছেন আপনি বাইরে যাবেন, কোনো কারণে যদি আপনি এই ঝড়ের মধ্যে পড়েন, আর রক্ষা নেই। এত দ্রুত বা এত জোরে বাতাস যায়, কোথা থেকে কোথায় যে উড়িয়ে নিয়ে যাবে কোনো হদিশ পাওয়া যাবে না। না হয় ঠান্ডায় আপনি বেহুঁশ হয়ে পড়ে যাবেন, এত ঠান্ডা বেহুঁশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। আর দেখবেন আপনার উপর জমে উঠেছে কত হাত উঁচু? 6 হাত উঁচু বরফের কম্বল। তাহলে বরফ সাধারণত 6 হাত 7 হাত উঁচু হয়। খেয়াল করে দেখো, 1 হাত মানে 1 ফুটের চেয়ে বেশি। 1 ফুট সচরাচর এতটুকু হয়। তাহলে প্রায় 1.5 ফুটের কাছাকাছি হচ্ছে 1 হাত। তাহলে 6 হাত মানে প্রায় কত, 9-10 ফুট উঁচু বরফের। তাহলে তোমার হাইট হচ্ছে কত? 5 থেকে 6 ফুটের মাঝে মাঝে। তো তোমার হাইটের ডবল বরফের স্তূপ হচ্ছে মিনিমাম। হাইস্ট তো আরো অনেক হতে পারে। তো এটুক চাপা পড়লে মানুষ স্বাভাবিক আর বাঁচার সম্ভাবনা থাকে না। তবে দেখা যায় অনেক সময় এরকম বরফের নিচে চাপা পড়েও মানুষ কয়দিন জ্যান্ত থাকে? 2 দিনও জ্যান্ত থাকে। সেটা কি বলছে দেখো, গাদা গাদা মানে তুমি তো বেহুশ হয়ে পড়ে গেলে, তোমার উপর গাদা গাদা, গাদা গাদা মানে কি স্তরে স্তরে, এগেন গাদা গাদা মানে কি স্তরে স্তরে, তুমি তো বেহুশ হয়ে পড়ে আছো, স্তরে স্তরে বরফ জমতে থাকলো। আচ্ছা, পাজা পাজা মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো বরফ জমতে থাকছে। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কার মতো ওম দেয়? কম্বলের মতো ওম। ওম মানে কি গরম। এটা কি অর্থ বলছে দেখো, অনেক সময় দেখা যায় আচ্ছা তোমরা বোঝানোর সুবিধার্থে এটা বলি, ডিসকভারিতে নাকি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারিতে মনে হয় একটা এপিসোড দেখাতো, এখন দেখায় কিনা আমি শিওর না। ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওকে ওকে, যে লোকটা ওই যে সাপ ব্যাং ট্যাং খাইতো, ওর নাম কি? ব্রেয়ার। আচ্ছা, বেয়ার গিলস। ওকে। হ্যাঁ, ওই যে চেহারাটা মনে পড়ছে, অনেক আগে 6-7 বছর আগে আমি দেখেছিলাম, লাস্ট এর মধ্যে দেখা হয়নি। তো হ্যাঁ, আচ্ছা ম্যান ভার্সেস ওয়াইল্ড নাম না? আচ্ছা যাই হোক, আমি কি বোঝাতে যাচ্ছি তোমরা আশা করি বুঝে গেছো। আমার নলেজ ওই জায়গায় কম ছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি একবার একটা এপিসোড দেখছিলাম এরকম, মনে পড়ে আমার। সে সাইবেরিয়ার
একটা দুর্গম এলাকায় গেছে, যে এলাকার টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার হচ্ছে -60-র উপরে, এভারেজ -60। ফ্রিজের টেম্পারেচার সচরাচর থাকে -15, 16, 17, ফ্রিজের ভিতরে যেখানে বরফ হয়ে যায়, ঠিক আছে। আর ওখানে হচ্ছে কত, মাইনাস কত, 60 এভারেজ। সো এখানে জীবন আসলে খুবই প্রতিকূল, ওখানে বেঁচে থাকে মানুষ, বাট সো টাফ। তো তার চ্যালেঞ্জ হচ্ছে সে এখানে 2 রাত থাকবে, এবং মানে 2 দিন টোটাল থাকবে, 2 দিন 2 রাত থাকবে, কিভাবে সে সার্ভাইভ করবে, ওটা হচ্ছে তার চ্যালেঞ্জ। তো যাই হোক, প্রথম দিন সে গেল, সে ফার্স্টে খাবার খুঁজলো, কিভাবে কিভাবে খাবার খুঁজলো সেটা আমাদের ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর রাতে থাকাটা, যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। তো রাতে থাকার জন্য সে ঘর বানালো, এই ঘর হচ্ছে বরফের। সে প্রথমে বরফের গুঁড়ো নিয়ে উপর থেকে ফেলছে, তো দেখলো বাতাস কোন দিকে যাচ্ছে, দেখলো যে বাতাস এমুখী। কয়েকবার ফেললো, তাহলে বাতাস এমুখী, তাহলে সে এমন ভাবে ঘর তৈরি করবে বাতাসের বিপরীত মুখে সে দরজাটা দিবে। কেন? কারণ বরফ হয়ে এসে ওই পিছনে, বুঝো নেই আমার কথাটা, আমি যদি দরজা ওই পাশে দিই, বাতাস যদি এই পাশ থেকে আসে, তাহলে মুখ আর বন্ধ হলো না। বাতাস যেদিক থেকে আসছে, আমি দরজা ওই পাশে দিলাম, আমি ঘুমালাম, ঘুম থেকে ওঠার পরে দেখে যে ওহো, কোথায় আমি বেরোতে পারছি না, ঠিক না বিষয়টা? তো সেজন্য সে একটা ঘর তৈরি করছে যেটা বরফে, সে বরফ নিয়ে 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 স্তূপ করতে লাগলো, স্তূপ করতে লাগলো, বেশ বড় একটা বলের মতো বানালো, ঠিক আছে, যেটাকে ইগলু বলা হয়, ঠিক আছে। তারপরে ছোট্ট একটা মুখ রাখলো, যে মুখ দিয়ে ও প্রয়োজন হলে বেরো হতে পারবে, এবং ওইটা দিয়ে অক্সিজেনও আসা যাওয়া করতে, মানে পাস করতে পারবে। তো ওর কাছে একটা মিটার ছিল, মানে যেটা দিয়ে তোমার টেম্পারেচার কাউন্ট করা যায়। তো সে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 64 বা 65 মাইনাস, ওই ওই ঘরের ভিতর ঢুকলো, ঘরের ভিতরে তখন এভারেজ টেম্পারেচার প্রায় সেম, 60-র উপরে, একটু কম ছিল। এরপরে সে দেখাচ্ছে ঘুমাচ্ছে সে, কিন্তু ঘুম আসছে না, ঠান্ডায় সে কাঁপছে। ঘন্টাখানেক টাইম সহ দেখাচ্ছে, ঘন্টাখানেক পরে সেটা টেম্পারেচার দেখাচ্ছে, সেটা 50-র নিচে চলে আসছে, মাইনাস। তাহলে বাইরের টেম্পারেচার কত, 60-র উপরে, কিন্তু ওইটার টেম্পারেচার কত, 50-র -50, তার মানে ভিতরের টেম্পারেচারটা বাইরের চেয়ে কি গরম। আরো কতক্ষণ পরে আরো গরম হয়ে গেল, আরো কতক্ষণ পরে আরো গরম হয়ে গেল, বুঝলে কিনা? তো ওভারঅল সেটা টেম্পারেচার সে সকালবেলা দেখালো, সেটা টেম্পারেচার সে কত, 20-র আশেপাশে, -20-র আশেপাশে। এখন তুই বলতে পারিস, স্যার তাও তো ভয়ানক ঠান্ডা, ঠিক আছে, ভয়ানক ঠান্ডা ঠিক আছে, কিন্তু বাইরের চেয়ে তো অন্তত কি আছে, টলারেবল আছে, বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে কথা, যে অনেক সময় দেখা যায় যারা এরকম জানে, নিয়ম জানে, তারা এই বরফের ভিতরে পড়লেও কয়দিন বেঁচে থাকতে পারে, 2 দিন বেঁচে থাকতে পারে। অনেকে এর বেশিও পারে, বাট কমপক্ষে 2 দিন বেঁচে থাকা যায়, এটা বলছেন। কপাল ভালো থাকলে অনেকে এর বেশিও থাকতে পারে। যা হোক, একদিন এই বরফ পড়া বন্ধ হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গেছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রশ্মির, রশ্মি মানে কি জানো, রশ্মি, সূর্যের আলোর কথা বলছে, দিকে চোখ মেলে তাকানো যায় না। অবশ্যই আপনাকে সানগ্লাস পরতে হবে। এই সানগ্লাস পরার অর্থ ফ্যাশনের জন্য না, মানে আমরা কি করি এরকম সানগ্লাস টানগ্লাস পরে গিয়ে ফ্যাশনের জন্য ছবি তুলে, বলে ওটার জন্য না। আপনার চোখ বাঁচানোর জন্য আপনাকে কি পড়তে হবে, সানগ্লাস পরতে হবে। না, কেন? কারণ কি জানো, তীব্র সাদা আলোর দিকে তুমি যদি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, বুঝলে? তাই যারা মাউন্টেন ক্লাইম্বার আছে, যারা এরকম বরফ শীতল এলাকায় যেয়ে থাকেন, তারা অবশ্যই কি পরে স্পেশাল কিছু সানগ্লাস থাকে, ওই সানগ্লাস গুলো তারা পরে থাকে। তো বলছে কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যাবে, যেটা আপনাকে পরে বেরোতে হবে, না হলে চোখ নষ্ট হয়ে যাবে। তখন সবচেয়ে মজার যে বিষয়টা আপনি দেখতে পাবেন, আপনি যে বাতাসটা নিঃশ্বাস হিসেবে নেবেন, মানে যে বাতাস, যে হাওয়া দম দিয়ে, দম নিয়ে বুকে ভরবেন, মানে আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এক বিন্দু ধুলোবালি নেই। কেন? কারণ সকল ধুলোবালি দীর্ঘ 7 দিন ধরে বরফ পড়ার কারণে কোথায় চলে গেছে, 8-10 ফিট বরফের নিচে চলে গেছে, তাই না? তাই কোনো ধুলো নেই, বালি নেই, ময়লা নেই, শুধু বিশুদ্ধ বাতাস। ছুরির মতো ঠান্ডা ধারালো হাওয়া বা বাতাস আপনার নাক দিয়ে মগজ গলা ছিঁড়ে বুকে ঢুকবে, আর আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে, মানে পরিষ্কার করে নিয়ে। দম নেবেন ছাতি, ছাতি মানে কি, বুকের কথা বলছে। এক বিগত ফুলে উঠবে। বিগত হচ্ছে এই দূরত্বটা আমাদের হাতের, এটাকে বলে বৃদ্ধাঙ্গুল, আর এটাকে বলে মধ্যমা।
হাতের বৃদ্ধা থেকে মানে বৃদ্ধাঙ্গুল থেকে মধ্যমা পর্যন্ত যে দূরত্বটা প্রসারিত করলে যে দূরত্বটা হয়, এই পরিমাণ দূরত্বকে আমরা কি বলি? বিগত বলি। মানে বুক এক বিগত ফুলে উঠবে, এটা আসলে বাস্তবে সম্ভব না। বেশি ফুলাতে গেলে দেখা যাবে বুকে ব্যথা করবে। ওই কার্টুন ছবিতে সম্ভব, কার্টুন ছবিতে দেখানো হয় করে ফুলে ফেলতেছে না, পসিবল কার্টুন ছবিতে। ছাতি চেস্ট এক বিগত ফুলে উঠবে, দম ফেলবেন কি এক বিগত নেমে যাবে। মানে আপনি বড় করে নিঃশ্বাস নেবেন, বড় করে নিঃশ্বাস ফেলবেন ইত্যাদি। ওই যে বলে না মেডিটেশন করার সময় যেরকম বলে, বড় করে নিঃশ্বাস নিন, এবার ধীরে ধীরে ছাড়ুন, ঠিক আছে কিনা? এক একবার দম নেওয়াতে ডাক দাও, এক একবার দম নেওয়াতে এক এক বছর করে আয়ু বাড়বে। আয়ু কয় বছর করে বাড়বে? 1 বছর করে নাকি 100 বছর করে? 1 বছর করে। এক একবার দম ফেলাতে কয়টি দেখো এখানে 1 আর 100-র একটা বিষয় আছে, ইকুয়েশন আছে, তুমি ভুল করে ফেলবে 1 আর 100 এর সাথে। এক একবার দম নেওয়াতে জিজ্ঞেস করবে কয় বছর আয়ু বাড়বে, 1 বছর নাকি 10 বছর নাকি 100 বছর। এখন 100 একটা সংখ্যা আছে না, তোর মাথায় বলছে হ্যাঁ 100 মনে হয়। ভাই 100 বছর করে যদি আয়ু বাড়ে, বেশি না 3-4টা নিঃশ্বাস নেওয়ার পর আর কাজ নেই, চলে যাও এবার কাবুলে চলে যাও। বয়স অলরেডি 300 বছর হয়ে গেছে, আর কি দরকার? একটু বাঁচলে এনাফ না? সো এক এক বছর করে আয়ু বাড়বে। আর এক একটা দম ফেলাতে 100টা বেমারি মানে অসুখ বের হয়ে যাবে। এগুলো কোনোটাই রিয়েলিস্টিক না, মানুষের বুঝে এতগুলো অসুখ থাকে। এক একটা দম ফেলাতে 100টা করে। লেখক এগুলো বুঝতে পারছে যে আসলে ও কি বলতে চাচ্ছে, খুব ফ্রেশ বাতাস ভালো লাগবে, মানুষ রোগ বালাই থেকে দূরে থাকবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি আপনি না খেতে পারেন, ও মা রে মা, আবারও খাওয়ার কথা, আমি আমার গোফ কামিয়ে ফেলবো। অবশেষে জানতে পারলুম ওর কি আছে, গোফও আছে। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও খিদের চোটে আপনি আমাকে কি করবেন? কতল, কতল মানে খুন করবেন, ঠিক আছে? কতল মানে কি? খুন করা। আজকে যা দিয়েছে তার ডবল দিব, তারপর আপনি আমাকে খুন করে ফেলবেন। তাহলে আব্দুর রহমানের মতে লেখক খেতে না পারার পিছনে কি দায়ী? আবহাওয়া দায়ী, গরম দায়ী। লেখক আর কথা বাড়ালেন না, বলে যে ঠিক আছে ঠিক আছে ভাই, বহুত হয়েছে, এবার ঘুমাতে দেয়, নড়তে চড়তে পারতেছি না। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় সই, সই মানে কি পারফেক্ট। শীতকালটা আমি কোথায় কাটাবো? খুশি হয়ে গেল আব্দুর রহমান। দেখো সরল মানুষ, খুশিতে গদগদ হয়ে, গদগদ মানে কি আমরা বলি না, খুশিতে আত্মহারা হওয়া, হয়ে বললেন সে বড় খুশি বাত হবে হুজুর। বাত মানে কি? কথা বলে, সেটা খুব খুশির কথা হবে হুজুর। আমি বললাম জি না, তোমাকে খুশি করার জন্য না, আমি শীতকালে পানশিরে যাব আমার প্রাণ বাঁচাবার জন্য। আসলেই তো কিছু বোঝা যাচ্ছে না। ও বলছে প্রাণ বাঁচাবার জন্য, সেটা কিরকম? আব্দুর রহমান ফেলফেল করে আমার দিকে তাকিয়ে থাকলো। ফেলফেল মানে হচ্ছে কোনো কিছু না বুঝে। আমি বুঝিয়ে দিলাম, আরে তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে প্রাণ ছেড়ে কাটিয়ে দাও, তাহলে আমি এখানে থাকবো কিভাবে? বলে কেন? বলে আমার রান্না কি করবে? বলে তো, বলে আমি রান্না না খেলে মরে যাবো না? আমার জন্য রান্না বান্না করতে হবে। তো তো তুমি যেহেতু শীতকালে পানশীত চলে যাবে, বাধ্য হয়ে আমাকেও শীতকালে পানশীত চলে যেতে হবে, কিছু খেয়ে তো বেঁচে থাকতে হবে। না হলে আমি তো না খেয়ে মারা যাবো, সেজন্য প্রাণ বাঁচানোর জন্য যাবো, তোমার ওই বরফ টরফ দেখার জন্য যাবো না। আর এটা শুনে বেচারা খুব হতাশ হয়ে যায়। কে? আব্দুর রহমান বলে এতক্ষণ ধরে এটা তাহলে কি বললাম আমি, কাকে কি বললাম এতক্ষণ ধরে? এটা আমার জন্য রান্না করবে কে, বুঝছো কিনা? এটা এই তোমাদেরকে কি এগুলো পড়িয়েছিলাম আমি, বলো তো? দেন এটা এবং উদ্দীপকের বিষয়বস্তু লিখে দিয়েছি তোমাদেরকে, শিওর? ওকে। এমসিকিউ একটু আমাকে দেখিয়ে দাও, দেন ছুটি। বলো এমসিকিউ গুলো একটু বলো, আমি বুঝি না এগুলো আমাকে। হুম, তম্বি শব্দের অর্থ কি বলো দেখে? ইয়েস স্যার, তিরস্কার। আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন? শারীরিক, শারীরিক গঠনের জন্য। এই কথাটা কি তাকে ব্যঙ্গ অর্থে বলেছিল নাকি আদর অর্থে বলেছিল? আদর অর্থে। লিখে রাখো কি অর্থে? আদর অর্থে। কি অর্থে? আদর অর্থে। এটা কোথায় আছে জানো? শব্দার্থ টিকাতেই পাবে, আদর অর্থে কথাটি ব্যবহৃত হয়েছে। একটু উদ্দীপক দেখো, এই 3 এবং 4 একটু কঠিন আছে। শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়। কোথায় বেড়াতে যায়? জাফলং এ, সিলেটে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, নদী সবকিছুই তাকে গভীরভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বাবাকে বলে, এখানে আমাকে একটা বাড়ি বানিয়ে দেবে বাবা। বাবা বলছে তোরও তার কোথাও নিতে পারবো না, তুই কক্সবাজার যে ওখানে বাড়ি বানাতে বলবি, বান্দরবানে যে ওখানে বাড়ি বানাতে বলবি। বলো যে আচ্ছা ঠিক আছে, দেখি যদি টাকা পয়সা পাই অবশ্যই বাড়ি বানিয়ে দেবো।
তাহলে কি হচ্ছে দেখো, উদ্দীপকের জেরেনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া একই সূত্রে বাঁধা নয়। দুজন একই সূত্রে বাঁধা নয়, কারণ লেখক পানসিরে যেতে চেয়েছিলেন, রাইট, অবকাশ যাবার কি জন্য? আচ্ছা, আর ওই মেয়েটি যাচ্ছে কি জন্য? বিনোদনের জন্য না। তাহলে বুঝো, ওই জেরিন যাচ্ছে সৌন্দর্য উপভোগের জন্য, আর লেখক যাচ্ছে বাধ্য হয়ে, কারণ ওই মানুষটা না থাকলে না ও রান্না বান্না করতে পারবে না, কষ্ট হবে। উদ্দীপকের জাফলং এর সাথে প্রবাস বন্ধুর পানসিরের বিপরীত চিত্র কোথায় কোথায় খুঁজে পাই, আমরা একটু দেখি। ফার্স্ট এটা তো হবে, ঠিক আছে কিনা? জীবনযাত্রাটা হবে, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্যটা হবে, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য একরকম, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কি আরেক রকম। দুটো অবশ্যই কি ছিল? ভিন্ন ছিল। এক দুই তিন। আর আছে কি? আর নেই মনে হয় না এমসিকিউ। ওকে, তাহলে এটা আমরা আরেকদিন করব। আজকে এতটুকুতে রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। অনলাইন বেস কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো।